that is if the value of alpha is 0, what if the value of alpha is 0 and what if the value of alpha is 1? If the value of alpha is 0, just see over here, I'm assuming that value of alpha is 0. So when value of alpha, when alpha is equals to 0, when alpha is equals to 0, what you will get? Tau n plus 1 is equals to 0 into Tn. Is alpha to 0, 0 into Tn, that will become 0. 0 plus 1 minus alpha, that means 1. 1 minus 0 means 1. 1 into tau n. So that is actually I'm getting tau n plus 1. Tau n plus 1 is equals to tau n. তাহলে alpha যখন 0, when alpha is 0, tau n plus 1 equals to tau n. তার মানে alpha যদি 0 হয়, তার মানে আমার রিসেন্ট হিস্ট্রিটার কোনো ভ্যালু নেই, রিসেন্ট হিস্ট্রিটা আমার কোনো এফেক্ট দিচ্ছে না, অনলি পাস্ট হিস্ট্রি ম্যাটার্স, অনলি পাস্ট হিস্ট্রি ম্যাটার্স। তার মানে রিসেন্ট, এই যদি আলফার ভ্যালু যদি আমি 0 ধরি, তাহলে রিসেন্ট হিস্ট্রিটা কোনো ম্যাটার করছে না, অনলি আমার অনেক আগে যে একটা সিপিইউ লেন্থ ছিল, নেক্সট সিপিইউ বাসটা সেই রকমই হবে। মানে 2 নম্বর যে সিপিইউ লেন্থ, 11 নম্বরটাও তাই হবে, which is something not accepted, which is something not acceptable। ঠিক আছে, যে আমার যে আগের সিপিইউ বাসটাই ম্যাটার করছে, কারেন্ট যে সিপিইউ বাসগুলো বা মানে রিসেন্ট ফিউচারে রিসেন্ট যে সিপিইউ বাসগুলো, রিসেন্ট হিস্ট্রি যে সিপিইউ, রিসেন্ট পাস্টের যে সিপিইউ বাসগুলো, সেগুলো ম্যাটার করছে না। সো দিস থিং, ইট ইজ বেসিক্যালি নট সো মাচ অ্যাকসেপ্টেবল থিং। ইউ জাস্ট থিঙ্ক ইট, যে তুমি আগে কি কত খরচা হয়েছিল তার উপর বেস করেই তোমার আগামী দিনের খরচা তুমি ইন্ডিকেট করছো। সো দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল বিকজ দ্য থিংস হ্যাভ চেঞ্জড, lots of things have been changed maybe. So that's why alpha is 0 is not so much acceptable. Now what if alpha is 1? যদি alpha 1 হয় তাহলে কি হবে? When alpha is equals to 1, যদি alpha 1 হয় তাহলে কি হবে? যদি alpha 1 হয় তাহলে আমার কি দাঁড়াচ্ছে? tau n 1, হ্যাঁ, very good, tau n plus 1 that is equals to Tn প্লাস এদিকে তো পুরো 0 হয়ে যাচ্ছে, বিকজ 1 minus 0, 1 minus 1 is 0, that means tau n is 0. So tau n plus 1 is equal to Tn. তার মানে only the recent history matters, only the recent history matter. তাহলে এখানে কি হচ্ছে? only recent history matter করছে, past history নয়, রাইট? only recent history matter করছে, past history নয়। আর আগেরটাই কি করছিল? যদি আলফা যদি 0 হতো তাহলে কি করছিল? only past history matter, recent history নয়। both the things are not acceptable, both the things are not acceptable, দুটো জিনিসই accepted নয়। আমার বেসিক্যালি যেটা হওয়া উচিত, তুমি যদি লজিক্যালি ভেবে দেখো, বেসিক্যালি আমার যেটা হওয়া উচিত, both history should matter, বেসিক্যালি আমার যেটা হওয়া উচিত, both history should matter. So that's why when we will calculate, we will consider that the value of alpha is equals to half. We will consider the value of alpha is equals to half. Now why we will consider the value of alpha is equals to half? To stress equally on the recent history as well as on the past history. আমি রিসেন্ট হিস্ট্রি এবং পাস্ট হিস্ট্রি দুজনের উপরই ইকুয়াল স্ট্রেস দেব, এবং দুজনের উপরে ইকুয়াল স্ট্রেস দেওয়ার জন্য আমি আলফার ভ্যালুটাকে হাফ ধরব। So that is basically the thing is, এবার তুমি এইটা দিয়ে ক্যালকুলেট করে দেখতে পারো তোমার এখানে। আচ্ছা, এটা তারপরে অ্যাকচুয়ালি এইটাকে যদি আমরা মানে এক্সপোনেনশিয়ালি, আমরা যদি এটাকে এক্সপোনেনশিয়ালি আমরা এটাকে যদি কনভার্ট করি, তাহলে আমরা এরকম একটা, দেখো এখানে দেখতে পাচ্ছ তোমার ছবি মানে নোটে, এই tau n plus 1 plus Tn এরকম একটা পাই, যেহেতু দরকার নেই, এটা আমার তোমাদের লেভেলে দরকার নেই, আমি এতটা যাচ্ছি না তোমাদের লেভেলে এই অবধি বুঝতে পারলে যে কেন আমি আলফার ভ্যালুটাকে হাফ ধরছি, কেন আমি আলফার ভ্যালুটাকে 1ও ধরছি না, কেন আমি আলফার ভ্যালুটাকে 0 ধরছি না, কেন এটাকে 0.2 ধরছি না, 0.3 ধরছি না, কেন হাফ ধরছি, দ্যাট জাস্টিফিকেশন শুড বি ক্লিয়ার টু ইউ, দ্যাট জাস্টিফিকেশন শুড বি ক্লিয়ার টু ইউ। যে আমি যদি 0 ধরতাম তাহলে আমার অনলি পাস্ট হিস্ট্রি ম্যাটার করছে, যদি আমি 1 ধরি তাহলে অনলি আমার রিসেন্ট হিস্ট্রি ম্যাটার করছে, তাহলে আমি যদি দুটো পাস্ট হিস্ট্রি এবং রিসেন্ট হিস্ট্রি দুজনকেই যদি আমি ইকুয়াল ইম্পর্টেন্স দিই, তাই জন্য আমি আলফার ভ্যালুকে হাফ ধরছি। So that particular justification you should have in your mind. That question can come. Okay, that's why I have given you this particular thing. So just এটা
মনে রাখবে, মানে মাথায় রাখবে। এবং এবার ধরো আমি একটা, দেখো এখানে একটা ছবি দেখিয়েছি, এই ছবিটা তোমরা ক্যালকুলেট করে দেখবে, এখানে একটা ছবি দেখিয়েছি। এই ছবিটা বেসিক্যালি কি করছে, বেসিক্যালি পরপর টাওয়েন এর ভ্যালু গুলোকে ক্যালকুলেট করছে এবং সেটাকে প্লট করেছে। আমি দেখাচ্ছি জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। টাওয়েন এর ভ্যালু গুলোকে প্লট করেছে এবং সেটাকে দেখাচ্ছে। ইনিশিয়ালি আমরা যেটা করেছি এখানে সেটা হচ্ছে, ইনিশিয়ালি আমরা তুমি দেখো এখানে লেখা আছে figure 5.3 shows the exponential average with alpha equals to half আর tau 0 equals to 10। আমরা tau 0 টাকে 10 ধরেছি, মানে ইনিশিয়াল tau 0 টাকে আমরা 10 ধরেছি। এই যে প্রথম tau 0 এটা 10 ধরেছি। এই যে দেখো এখানে ছবিতে এই যে গ্রাফটা দেখো, tau 0 10 থেকে শুরু হচ্ছে। গ্রাফটায় তিনটে জিনিস দেখানো আছে, একটা এক্স অ্যাক্সিসে টাইম দেখানো আছে, ওয়াই অ্যাক্সিসে দেখো দুটো গ্রাফ দেখানো আছে। একটা টিআই এর ভ্যালু দেখানো আছে, টিআই মানে হচ্ছে টিএন, আমার স্মল টিএন, ঠিক আছে, স্মল টিএন যেটা সিপিইউ বাস্ট টিএন। আর হচ্ছে তোমার কি দেখানো আছে, আর দেখানো আছে টাউ আই এর ভ্যালুটা দেখানো আছে, টাউ আই এর ভ্যালুটা দেখানো আছে। টাউ আই মানে টাউ 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 0 1 2 3। তাহলে এখানে টাউ আই এর ভ্যালু 10, ঠিক আছে, টাউ মানে এই যে টাউ এন যেটা ওটাকে 10 ধরেছে, হ্যাঁ, আর যে টিএন সেই ভ্যালুটাকে 6 ধরেছে। কি করেছে এই ছবিটায় আমি একটু এখানে দেখাই, তাহলে হয়তো তোমার একটু সুবিধা হবে। স্যার এখানে ওই টাউ এন আর টিএন এগুলো পাস্টটা রিসেন্ট হিস্ট্রি না? হ্যাঁ, পাঁচটা রিসেন্ট হিস্ট্রি তো, আচ্ছা পাঁচটা রিসেন্ট হিস্ট্রি তো, ঠিক আছে। এই দেখো এখানে এই ছবি, এটা যেটা করেছে ওরা সেটা হচ্ছে যে টাওয়েনটা, দ্য ভ্যালু অফ টাওয়েন ওরা ইনিশিয়ালি ধরেছে 10, ঠিক আছে। ছবিটা দেখো, ভ্যালু অফ টাওয়েন হচ্ছে ইনিশিয়ালি ধরেছে 10। আর টিএন যেটা ইনিশিয়ালি যেটা টিএন সেটাকে ধরেছে ওরা 6, ঠিক আছে। আর আলফার ভ্যালুটা ধরেছে হাফ, আলফার ভ্যালু তো সবসময় হাফ হবে, ঠিক আছে। তাহলে আমি টাওয়েন যদি 10 হয় তাহলে টাওয়েন প্লাস 1 কত হবে, তাহলে টাওয়েন প্লাস 1 হবে হচ্ছে তোমার, তুমি ক্যালকুলেট করো, এখানে আমি বসাই হাফ ইন্টু টিএন এর ভ্যালু কত বলেছি 6, প্লাস 1 মাইনাস হাফ মানে হাফ, আমি হাফ ধরলাম, হাফ ইন্টু টাওয়েন এর ভ্যালু কত বলেছি 10। তাহলে তুমি এবার ক্যালকুলেট করো কত হবে, এখানে 3, এখানে কত হবে 5, তাহলে 5 প্লাস 3 কত হবে, টাওয়েন এর ভ্যালু 8। দেখো 8 বসিয়েছে, এবার নোটে দেখো 8 বসিয়েছে, টাওয়াই এর 10 এর পরে 8 আছে, দেখেছো, দেখতে পাচ্ছ 10 এর পরে 8 বসিয়েছে, তলায় 8 আছে। তাহলে সেই 8 পেয়েছি আমি এখান থেকে, দেখো 8 পেয়েছি আমি এখান থেকে, ঠিক আছে। এবার তারপরেরটা নেক্সট টাওয়েন এর ভ্যালুটা কত হবে, তাহলে এবার নেক্সট টাওয়েন এর ভ্যালু, তাহলে এখন টাওয়েন এর ভ্যালু আমার কত দাঁড়ালো, 8 দাঁড়ালো। তাহলে কারেন্টলি মাই টাওয়েন ভ্যালু ইজ কত, 8 হয়ে গেল, তাই না। কারেন্টলি আমার টাওয়েন এর ভ্যালু 8 হয়ে গেল। আর টিএন এর ভ্যালুটা তোমাকে বলে দিয়েছে, টিএন এর ভ্যালুটা তোমার কাছে বলা আছে, টিএন এর ভ্যালুটা বলেছে 4, ওই যে দেখো ছবিতে বলা আছে টিএন এর ভ্যালুটা 4। তাহলে 8 আর 4, তাহলে এবার 8 আর 4 নিয়ে তুমি ক্যালকুলেট করো, তাহলে হাফ ইন্টু টিএন এর ভ্যালু বলেছে 4, প্লাস হাফ ইন্টু টাওয়েন এর ভ্যালু আছে 8, তাহলে এটা হবে 4, এটা হবে 2, তাহলে 4 প্লাস 2 6। দেখো নেক্সট টাওয়াই এর ভ্যালু 6, ওই যে 10 8 6, এটা যেটা সেটা আসছে। প্রথমটা 10 ইনিশিয়ালি বলে দিয়েছিল, তারপর আমি 8 ক্যালকুলেট করলাম, তারপরে 6 ক্যালকুলেট করলাম, ঠিক আছে। আর টিআই এর ভ্যালুগুলো উপরে তোমায় স্পেসিফাই করে দিয়েছে, টিআই এর ভ্যালুগুলো কোনটা কি হবে উপরে তোমায় স্পেসিফাই করে দিয়েছে। তাহলে এইভাবে যদি তুমি ভ্যালুগুলোকে স্পেসিফাই করতে করতে এগো, তাহলে তুমি এই নিচের এই টাওয়াই এর ভ্যালুগুলো পরপর পাবে, এবং সেটাকে ওরা এই গ্রাফটায় প্লট করেছে। হ্যাঁ, এই গ্রাফটাই প্লট, এটা জাস্ট আর কি তোমার টাওয়াই আর টিআই এর মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য, এটা আর কিছু নয়। টাওয়াই আর টিআই এর মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য, মানে আবার ধরো নেক্সট যদি তুমি ক্যালকুলেট করো, নেক্সট দেখো আবার 6 এসছে টাওয়াই এর ভ্যালু, দেখো আমাদের আসে কিনা দেখি আমরা। নেক্সট টাওয়াই এর ভ্যালুটা আবার 6 এসছে, কি করে এসছে, তার মানে এখন আমি টিএন ভ্যালু ধরবো 6, টাওয়েন এর ভ্যালু ধরবো 6, বিকজ আমার 6 এসেছিল, তো টাওয়েন এর ভ্যালু 6, মানে লাস্ট যেটা টাওয়েন প্লাস 1 যেটা আমি পাচ্ছি সেটা পরের বার হয়ে যাচ্ছে টাওয়েন, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 6। আর টিএন এর ভ্যালুটা কত বলে দিয়েছে দেখো, টিএন এর ভ্যালুটাও 6 বলে দিয়েছে, টিএন এর ভ্যালুটা এখানে 6 ধরতে বলেছে, তাহলে টিএন এর ভ্যালুটা 6, টিএন এর ভ্যালুটা তোমাকে দেওয়া হবে, তাহলে 6 বলে দিয়েছে। তাহলে এবার তুমি আবার ক্যালকুলেট করো, হাফ ইন্টু টিএন কত 6, প্লাস হাফ ইন্টু টাওয়েন কত 6, টাওয়েনও 6 আছে, তাহলে 3, তাহলে 3 প্লাস 3 আবার 6 এলো, তাহলে 8 6 6 পরপর এলো, দেখো 8 6 6 পরপর এসে গেল,
8 তারপরে 6 6 পর এলো। তো এইভাবে it will be continued. In this way it will be continued and you can plot it in this graph. So that is basically the things. এই গ্রাফের মধ্যে তুমি এরকম ভাবে বসাতে পারো, বসিয়ে তুমি করতে পারো। এখানে গ্রাফটা একটু স্পেশাল টাইপ অফ গ্রাফ। দেখো এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে শুধু টাইম আছে, ভালো কথা। ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে দুটো জিনিস দেখানো হচ্ছে, একটা টিআই এর ভ্যালু যেটা তোমায় দিয়ে দেওয়া হবে, টিআই এর ভ্যালু যেটা তোমায় দিয়ে দেওয়া হবে, টাও আই এর ভ্যালুগুলো তোমায় ক্যালকুলেট করতে বলা হবে এবং সেই টাও আই এর ভ্যালুগুলোকে তোমায় গ্রাফে প্লট করতে বলা হবে। সেই টাও আই এর ভ্যালুগুলোকে গ্রাফে প্লট করতে বলা হয়েছে। গ্রাফ মানে এখানে তোমায় অবশ্যই গ্রাফ খাতা দেওয়া হবে না, বাকি খাতায় করে দেখাতে হতে পারে। টাইমের গ্রাফটা কি করে করব, মানে টাইম গুলো তো জানি না। টাইম গুলো তো মানে কোনটা টাইম, মানে টিআই বলো? ও তুমি বলছো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর টাইম। হ্যাঁ ওটা তুমি 1 1 করে ধরে নেবে, 1 1 করে ধরে নেবে। প্রথমে 0 তারপরে 1 তারপরে 2 তারপরে 3 এরকম ভাবে যতক্ষণ চলবে চলবে। আচ্ছা আচ্ছা, টাইমের সাথে কি করে পরিবর্তন হচ্ছে সেটা তো জানি। সেইটাই টাইমটা তুমি এক এক করে 1 ইউনিট করে ধরে নেবে, 1 ইউনিট টাইম। 0 তারপরে 1 তারপরে 2 তারপরে 3 এরকম ভাবে ধরে নেবে। মানে প্রথমটা 0, তারপরের দাগটা 1, তারপরের দাগটা 2, তারপরেরটা 3 এরকম ভাবে ধরে নেবে। ঠিক আছে, টাইম নিয়ে কোনো প্রবলেম নেই। টাইম তো তুমি ইউনিট টাইম ধরছো। ইউনিট টাইম ধরার একটা সুবিধা হচ্ছে এই যে ইউনিট টাইমটা সেকেন্ডও হতে পারে, মিনিটও হতে পারে, পিকো সেকেন্ডও হতে পারে। আমার মাথা কামানোর দরকার না, আমি ইউনিট টাইম ধরে নিচ্ছি। তাহলে 0 তারপরে 1 তারপরে 2 তারপরে 3, সেই 1টা সেকেন্ড না মিলি সেকেন্ড না পিকো সেকেন্ড মাইক্রো সেকেন্ড, না স্যার সেটা বলছি না, বলছি টাইমের সাথে তো এই টিআই এর কোনো সম্পর্ক নেই এখানে, মানে টাইমের সাথে না, টাইমের সাথে টিআই এর কোনো সম্পর্ক নেই। টাইমটা জাস্ট ইন্ডিকেট করছে যে ফার্স্ট সিপিইউ বাস্ট, নেক্সট সিপিইউ বাস্ট, ফার্স্ট সিপিইউ বাস্ট, সেকেন্ড সিপিইউ বাস্ট, থার্ড সিপিইউ বাস্ট, এইটা ইন্ডিকেট করছে। ও আচ্ছা, বুঝতে পেরেছো? টাইমটা শুধু এইটা ইন্ডিকেট করছে, টাইমটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। টাইমটার সঙ্গে তো অবশ্যই সম্পর্ক আছে, মানে তুমি যদি বলো সম্পর্ক নেই তা তো নয়, সম্পর্ক তো অবশ্যই আছে। মানে টাইমের রেসপেক্টেই তো ঘটনাগুলো ঘটছে। ইকুয়েশনে কোনো সম্পর্ক নেই, ইকুয়েশনে কোনো সম্পর্ক নেই, না ইকুয়েশনে কোনো সম্পর্ক নেই। ভেরি গুড, এই তো বুঝে গেছো, ইকুয়েশনে কোনো সম্পর্ক নেই। দ্যাট ইজ দ্য থিংস। ওকে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে ওই গ্রাফটা। এই গ্রাফটা তাহলে এরকম ভাবে তুমি প্লট করতে পারো, যদিও জেনারেলি এই গ্রাফটা প্লট করতে আসে না তোমাদের লেভেলে, সব গ্রাফটা প্লট করতে আসবে না। আমি জাস্ট বলে দিয়েছি বিকজ বইতে আছে। তোমার মনে হতে পারে যে এটা কোথা থেকে এলো, এবং এটা বুঝতে পারলে যেটা তোমার সুবিধা হবে সেটা হচ্ছে যে তুমি মানে টাও আই টিআই, টাও এন টিআই আর টিএন, এই সবগুলোর মধ্যে তোমার যে রিলেশনশিপ, কনফিউশন, এভরিথিং তোমার দূর হয়ে যাবে, সেই কারণে এটা বলা। ওকে, আচ্ছা একটু কি কন্টিনিউ করবো? আর কন্টিনিউ করবো না একটু থাকবে? আর আমার এরপরে একটু বলার ছিল হচ্ছে তোমার এসআরটিএন এর একটা এক্সাম্পল বলা ছিল, মানে যেটা হচ্ছে তোমার শর্টেজ জব ফার্স্টের প্রিএমটিভ ভার্সন। এতক্ষণ তো আমরা শর্টেজ জব ফার্স্টের নন প্রিএমটিভ ভার্সন মানে যেটা এসজেএফ সেটা নিয়ে আলোচনা করলাম। আরেকটা জাস্ট আমি এক্সাম্পল দেখাবো শর্টেজ জব ফার্স্টের প্রিএমটিভ ভার্সন, সেটা জাস্ট একটু তাহলে বলে নিই শর্টেজ জব ফার্স্টের প্রিএমটিভ ভার্সনটা। ওকে, এই অবধি তো হলো। এরপরে শর্টেজ জব ফার্স্টের প্রিএমটিভ ভার্সনটা একটু আলোচনা করে নিই, জাস্ট একটা অঙ্ক দেখাবো। দ্যাট উইল বি এন্ড অফ দ্য ক্লাস। ওকে, শর্টেজ জব ফার্স্টের যেটা প্রিএমটিভ ভার্সন, ঠিক আছে? শর্টেজ জব ফার্স্টের প্রিএমটিভ ভার্সন হচ্ছে এইটা। শর্টেজ আমি এটা করব বোর্ডে। শর্টেজ জব ফার্স্টের প্রিএমটিভ ভার্সন দেখো, প্রিএমটিভ ভার্সন মানে আমি যেটা বলেছিলাম যে হোয়াট ইজ দ্য নেচার অফ প্রিএমটিভ শিডিউলিং, আমাকে বলো কেউ একটু শুনি। এতবার তো বলেছি, মনে আছে কিনা দেখি। হোয়াট ইজ ফোর্সফুলি কোন প্রসেসকে বলো স্টপ করে দেওয়া, ফোর্সফুলি। হ্যাঁ, ভেরি গুড। ফোর্সফুলি কোন প্রসেসকে স্টপ, ঠিক ফোর্সফুলি কোন প্রসেসকে আমরা স্টপ করে অন্য এক্স্যাক্টলি ঠিক ভেরি গুড, এই তো খুব ভালো, ভেরি গুড। সো তাহলে আমরা এসআরটিএনটা একটু দেখি। শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট, অথবা অনেক সময় বলা হয় শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। বোথ দ্য থিংস আর সেম বেসিক্যালি, ঠিক আছে? both the things are same basically, shortest remaining time next or shortest remaining time first, both the things are same. So there is nothing to worry about that. So the processes are this: P1, P2, P3, P4. Arrival time is given, look at here, arrival time is given and it is very vital. Okay, so আমি জাস্ট লিখছি arrival time, এখানটা লিখছি এটি বলে ছোট্ট করে
অ্যারাইভাল টাইম হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 3। আর কি, আর হচ্ছে বাস টাইম। বাস টাইম আমার হচ্ছে 8, তারপরেরটা হচ্ছে 4, তারপরেরটা হচ্ছে 9, তারপরেরটা হচ্ছে 5। তাহলে বাস টাইম হচ্ছে এইটা 8, 4, 9, 5। অ্যারাইভাল টাইম হচ্ছে এইটা। তোমাকে কি করতে বলেছে? তোমাকে বলেছে শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট তোমায় বার করতে হবে। শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট যেটা, সেটা তোমায় বার করতে হবে। তাহলে তুমি কি করবে? এনি আইডিয়া? কেউ একটু বলো, কোনো আইডিয়া থাকলে একটু বলো যে কি করা যেতে পারে। এনি আইডিয়া? এনিবডি হ্যাজ এনি আইডিয়া করা উচিত আমাদের? যদি বলো। কারোর কোনো আইডিয়া আমরা কি করব? প্লিজ একটু শেয়ার করো, যদি কোনো আইডিয়া থাকে। থাকতেও তো পারে। স্যার কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করবেন? হ্যাঁ নিশ্চয়ই। আমি বলেছি যে এই যে প্রবলেমটা তোমার সামনে দেওয়া আছে বোর্ডে, এই প্রবলেমটাকে তোমাকে ইয়ে করতে হবে, শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সটে তোমাকে দেখাতে হবে, শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট এক্সিকিউট করতে হবে এর উপরে শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট তোমায় এক্সিকিউট করতে হবে। তো কি করবে তুমি? ভেরি সিম্পল। শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট, আমরা এতক্ষণ কি করছিলাম? শর্টেস্ট জব ফার্স্ট করছিলাম। তো এখন শর্টেস্ট জব ফার্স্ট করবো না, আমরা শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট কে এক্সিকিউট করব। তাহলে শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট আমরা কিভাবে এক্সিকিউট করব এই প্রবলেমটার উপরে, সেটা আমরা একটু দেখতে চাই। ঠিক আছে? আচ্ছা আমি করে দেখাই। তাহলে শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট আমায় করতে হবে। তাহলে ফার্স্টে দেখো, খুব ভালো করে দেখো, সবাই দেখতে পাচ্ছ? কোনো অসুবিধা নেই দেখাতে? দেখো, ফার্স্টে আমরা 0 থেকে শুরু করব। ঠিক আছে? 0 টাইম থেকে শুরু করব। ওকে, ফার্স্ট কোন প্রসেসটা আমার সিস্টেমে আছে বাবা? প্রসেস P1 at 0th টাইম। ভালো করে ভেবে দেখো, at 0th টাইম which process is in my system? P1. So P1, I'll write P1 at 0th টাইম। কোন সিস্টেম আছে? কোনটা আছে? P1 আছে, so I'm writing P1, no doubt P1. ওকে, P1 1 ইউনিট টাইম রান করলো। ভালো করে ভেবে দেখো, খুব ভালো করে খেয়াল করবে। P1 1 ইউনিট টাইম রান করলো। P1 1 ইউনিট টাইম রান করার পর, P1 1 ইউনিট টাইম রান করার পর, P1 এর টোটাল বাস টাইম কিন্তু 8, 8 এর মধ্যে P1 1 ইউনিট টাইম রান করেছে। এই 1 ইউনিট টাইম রান করার পর আমার সিস্টেমে P2 ঢুকেছে, কারণ P2 এর বাস টাইম 1, P2 এর অ্যারাইভাল টাইম 1। 0th টাইমে শুধুই P1 ছিল সিস্টেমে, আর তো কেউ নেই। 0th টাইমে অ্যারাইভাল টাইম 0 যখন শুধু সিস্টেমে P1 আছে, তাহলে তোমার যে শিডিউলিং অ্যালগরিদমই হোক, তোমার সিস্টেমে যেহেতু P1ই আছে, তাহলে P1ই রান করা শুরু করবে। ভালো কথা হলো। এবার 1 ইউনিট P1 রান করার পর সিস্টেমে এসে ঢুকলো P2। তাহলে যেহেতু সিস্টেমে এসে এবার P2 ঢুকলো, এবং যেহেতু এটা আমার প্রিএমপ্টিভ শিডিউলিং, এবং যেখানে আমি বলছি যে শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট, তাহলে এবার আমি কম্পেয়ার করব যে P1 এর কতটা টাইম বাকি রয়েছে। 1 ইউনিট টাইম এক্সিকিউট হওয়ার পরে P1 এর বাকি হয়েছে 7 ইউনিট টাইম, আর P2 এর কত? 4। P2 ছোট P1 এর থেকে, P2 4। তাহলে P1 এবার প্রিএম্প্ট হয়ে যাবে। P1 আবার সিপিইউ থেকে রেডি কিউতে ফিরে যাবে, এবং P2 রেডি কিউ থেকে সিপিইউ তে চলে আসবে। কেন চলে এলো? বিকজ P1 এর যতটা সময় এখনো বাকি আছে এক্সিকিউট করতে, তার থেকে P2 অনেক ছোট। তাহলে P1 প্রিএম্প্ট হয়ে গিয়ে রেডি কিউতে ফিরে গেল। সেই স্টেট চার্ট ডায়াগ্রামের কথা চিন্তা করো। P1 প্রিএম্প্ট হয়ে গিয়ে সিপিইউ থেকে রেডি কিউতে ফিরে গেল, P2 চলে এলো। তাহলে P2 চলে এলো। এবার P2 কেন আসতে পারলো? বিকজ 1 ইউনিট টাইমে P2 এসে ঢুকেছিল, সেজন্য P2 এলো। তাহলে P2 ঢুকলো, P2 1 ইউনিট টাইম এক্সিকিউট করলো।
P2 এক ইউনিট টাইম এক্সিকিউট করলো, P2 এক ইউনিট টাইম এক্সিকিউট করলো, আমি দেখাই। P2 সাপোজ এক ইউনিট টাইম এক্সিকিউট করলো, P2 এক ইউনিট টাইম এক্সিকিউট করলো মানে P2 এলো 2 তে, এটা এলো 2, তাহলে at time 2 P3 has entered in the system, টাইম 2 তে P3 সিস্টেমে ঢুকেছে, তাহলে P3 যখন সিস্টেমে ঢুকেছে P3 এর বাস টাইম কত? 9। এবার চিন্তা করো, at this time moment P3 এর বাস টাইম 9, P1 এর বাস টাইম 7, P2 এর রিমেনিং বাস টাইম, P2 এর রিমেনিং বাস টাইম এক ইউনিট এক্সিকিউট করার পর P2 এর রিমেনিং বাস টাইম 3, P2 এর রিমেনিং বাস টাইম কত? 3, রাইট? P2 এর রিমেনিং বাস টাইম তখন হয়ে আছে 3, তাহলে P1 এর 7, P2 এর 3, P3 এর 9, কে ছোট? কে ছোট? বলো। P2। So P2 will continue, তাহলে P2 will continue, তাহলে P2 কি করবে? 2 তে থামবে না, P2 কি করবে? 3 অবধি গেল। এবার P2 ধরো 3 অবধি গেল, 2 তে থামলো না, P2 3 অবধি গেল, ঠিক আছে? তাহলে P2 3 অবধি গেল, এখানে আমি লিখছি P2 3 অবধি গেল। 3 অবধি যাওয়ার পরে সিস্টেমে আরেকজন এসে ঢুকলো, বাবু। কে ঢুকলো? বাবু P4 ঢুকলো। P4 এর বাস টাইম কত? 5। তাহলে 3 অবধি যাওয়ার পরে P2 এর রিমেনিং বাস টাইম কত পড়ে রয়েছে? 2, কারণ 1 থেকে 3 এক্সিকিউট করে গেছে, 4 এর মধ্যে 1 থেকে 3 এক্সিকিউট করেছে, 1 2 3 এক্সিকিউট করেছে, 1 থেকে 2 2 থেকে 3 মানে দুটো টাইম ইউনিট এক্সিকিউট করেছে, তার মানে 2 টাইম ইউনিট পড়ে আছে P2 এর। তাহলে P2 এর রিমেনিং টাইম 2, P1 এর রিমেনিং টাইম 7 7ই আছে, P3 এর রিমেনিং টাইম 9 9ই আছে, আর P4 ঢুকলো তখন 5, তাহলে স্টিল P2 ছোট, তাহলে P2 কন্টিনিউ করলো আপ টু P2 এবার কত কন্টিনিউ করলো? তাহলে 1 থেকে 4 মানে P2 কন্টিনিউ করলো 5 অবধি, 5 অবধি P2 কন্টিনিউ করলো, হয়ে গেল। P2 ফিনিশড, P2 ফিনিশড, P2 আর সিস্টেমে আসবে না, P2 ফিনিশড, P2 শেষ, P2 কমপ্লিটেড। এবার তোমার সিস্টেমে কে কে আছে? এবার জিনিসটা সোজা হয়ে গেল, এবার জিনিসটা সোজা হয়ে গেল। এবার তোমার সিস্টেমে কে কে আছে? তোমার সিস্টেমে আছে P1, কারণ সবাই সিস্টেমে ঢুকে গেছে, তুমি 5 টাইম ইউনিট চলে এসছো, তোমার 3 অবধি সবাই সিস্টেমে ঢুকে গেছে, তার মানে এবার তোমার জিনিসটা সিম্পল হয়ে গেল। এবার বেসিক্যালি তুমি ধরে নিতে পারো এটা এসজিএফ এর মতো হয়ে গেল মোটামুটি, তাও পুরোটা হবে না, আমরা দেখে নিই। এবার তোমার সিস্টেমটা ইজিয়ার হয়ে গেল, কেননা কি তোমার এবার সিস্টেমে কে পড়ে রইলো? P1 পড়ে রইলো, P1 এর কত? 7, P3 পড়ে রইলো, P3 এর কত? 9, P4 পড়ে আছে, P4 কত? 5। তাহলে এবার তোমার সিস্টেমে কে রান করবে? P4 রান করবে, বিকজ P4 এর 5, তাহলে P4 রান করবে, তাহলে P4 তোমার সিস্টেমে রান করলো, P4 5 to 5 10 অবধি রান করলো, ঠিক আছে? P4 হয়ে গেল, P4 কমপ্লিটেড। এবার তোমার সিস্টেমে কে পড়ে রইলো? P1 পড়ে রইলো, তাহলে P1 10 থেকে 7, P1 10 থেকে 7, আমি এখানে ছোট করে দেখাচ্ছি একটু, 10 থেকে 7 17 অবধি রান করলো, P1 17 অবধি রান করলো, ঠিক আছে? P1, তারপরে তোমার কে রান করলো? আর কে পড়ে রয়েছে তোমার সিস্টেমে? আর শুধুমাত্র P3 পড়ে রয়েছে, 17 আর 9 26, তাহলে P3 26 অবধি রান করলো। So this is basically shortest remaining time first algorithm, which is shown in the picture as well here. আমি এটা দিয়ে দিয়েছি এখানে, দেখো ছবিতে দেওয়া আছে, বলা আছে। তাহলে P1 0 থেকে 1 রান করলো, দেখো মিলিয়ে নাও, P1 0 থেকে 1 রান করলো, P2 রান করলো 1 থেকে 5 অবধি, তারপরে তোমার জিনিসটা আরো সোজা হয়ে গেল, বিকজ 5 অবধি আসলো মানে P1 P2 P3 P4 সব সিস্টেমে ঢুকে গেছে। এবার মোটামুটি ওই শর্টেস্ট জব ফার্স্টের মতন, শর্টেস্ট যেগুলো শর্ট, যেটা সবচেয়ে ষোলো যেটা, সেটা আগে যাবে, তারপরেরটা তারপরে যাবে, এরকম ভাবে। তো দ্যাট উইল বি দ্য শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট অর শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট ইমপ্লিমেন্টেশন। ওকে, ন্যাপচারটা বোঝা গেছে কিনা বলো? বোঝা নাই যেতে পারে, কনফিউজিং, বলো। আর বলছি এটাতে তো অ্যারাইভেল টাইম গুলো 0 1 2 3 করে দেওয়া আছে, তো যদি সবকটাই যদি 0 0 0 থাকতো, সবকটা যদি 0 0 0 থাকতো, তাহলে আমি ওই একইভাবেই হতো, প্রথমেই তোমার P1টা মানে তখন আর তোমার হতো না, মানে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট ইমপ্লিমেন্টেশনটা ওরকম ভাবে হতো না, ওটা শর্টেস্ট জব ফার্স্টই হতো, ঠিক আছে? শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট হতো না। যদি সবকটাই যদি 0 থাকে তাহলে কি হতো? তোমার সবচেয়ে ছোট কোনটা? না, তুমি দেখো, ভেবে দেখো, তখনও কিন্তু এটা হতো, তুমি যেটা বলছো, তখন ধরো সবকটার অ্যারাইভাল টাইম 0, চলো লেটস চেঞ্জ ইট টু 0, লেটস চেঞ্জ অল দি অ্যারাইভাল টাইম টু 0, লেট আস সি হোয়াট হ্যাপেন্স, লেটস চেঞ্জ অল দ্য অ্যারাইভাল টাইম টু 0,
তাতেও কি কোনো এফেক্ট হবে? দেখো জিরোতে সবকটা জিরোতে ঢুকেছে, মানে সবকটা একসঙ্গে ঢুকেছে। এবার তোমরা কি করছো, তুমি P1 এর কত 7, তাহলে সবকটাই যেহেতু জিরো, তাহলে তুমি ফার্স্টে P1 করবে না, তোমার শর্টেস্ট রিমেনিং টাইম সেক্ষেত্রে P4 5, তার মানে P4 রান করবে, সরি P2 রান করবে, P2 4 আছে, P2 রান করবে, P2 এর পরে P4 রান করবে, P4 এর পরে P1 রান করবে, P3 রান করবে, তার মানে ওই এসডিএফ হয়ে যাচ্ছে, সেটা এসডিএফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এসডিএফ হয়ে যাবে। তার মানে এসআরটিএফ এর ক্ষেত্রে তোমার অ্যারাইভাল টাইমটা বলা থাকবে, এসআরটিএফ এর ক্ষেত্রে অ্যারাইভাল টাইমটা বলা থাকবে, এটা নেসেসারি। এসআরটিএফ এর ক্ষেত্রে অ্যারাইভাল টাইমটা বলা থাকবে, তা না হলে তোমার শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট কোনটা শর্টেস্ট রিমেনিং টাইম, কোনটার কত শর্টেস্ট রিমেনিং টাইম, সেটা বার করার আলাদা করে কোনো ইয়ে থাকে না। তো সেক্ষেত্রে তোমার এটা বলা থাকবে, অ্যারাইভাল টাইমটা বলা থাকবে। যদি না বলা থাকে তুমি নরমালি করবে, তুমি প্রথমে তোমার যেহেতু সবকটাই আছে সিস্টেমে P2 ধরবে, এবার তুমি দেখবে P2 এক রান করার পর, মানে সেখানে তোমার কাজটা কিন্তু একটু বেড়ে যাবে, শর্টেজ যদিও তুমি আলটিমেটলি এসডিএফ হবে, বাট কাজটা বেড়ে যাবে যদি থিওরিটিক্যালি ভেবে দেখো। P2 রান করলো, তো P2 এক ইউনিট রান করার পর তুমি দেখলে সেক্ষেত্রে আর কোনো ছোট প্রসেস আছে কিনা। P2 ধরো 3 হলো, P2 ধরো মানে এক ইউনিট রান করলো, P2 রিমেনিং টাইম 3, এবার 3 এর থেকে ছোট যদি এখানে 2 থাকে, ভেবে দেখো কোন জায়গায় চেঞ্জ হবে, থিংস উইল বি মাচ মোর টাফার। ধরো এখানে P4 আছে, ধরো এইটা, ধরো আমি একটু ডেটাটা চেঞ্জ করছি, ধরো এখানে 2 আছে, ধরো এইটা আমার সিস্টেম, ধরো এইটা আমার সিস্টেম, ঠিক আছে, ভালো প্রশ্ন করেছো, আমরা করে দেখি। এইটা আমার সিস্টেম, ধরো এরকম আছে, ডেটাটা এরকম আছে, আমি ডেটাটা চেঞ্জ করেছি, কিন্তু আমি কি করেছি, P2 4 রেখেছি, P4 কে 2 করেছি, অ্যারাইভাল টাইম সবার 0, ভালো কথা, ভেরি গুড। আমি ঢুকছি সিস্টেমে, ঠিক আছে। অ্যারাইভাল টাইম যেহেতু সবার 0, আমি বলতে পারি ইনিশিয়ালি না, ওই একই দাঁড়াচ্ছে, বুঝলি। ইনিশিয়ালি আমি যদি অ্যারাইভাল টাইম 0ই হয়, তাহলে আমি প্রথমে তো 0 থেকে P4 কেই রান করানো শুরু করব, আমি আর P2 তে যাবো কেন, P4 কে, এই যদি সিস্টেম হয় P4 কে রান করাবো 2 অবধি। হ্যাঁ, এবার 0 থেকে P4 তুই একটা জিনিস বলতে পারিস, 0 থেকে 1 রান করানোর পর চেক করে দেখা তো দরকার নেই, বিকজ আমার তো ছোটটাকেই আমি দেখতে পাচ্ছি, আমি ছোটটাকে নিয়েই কাজ শুরু করেছি। তো তো এটা এসডিএফ হয়ে যাবে, দ্যাট উইল বি কনভার্টেড টু এসডিএফ, মানে নন প্রিএমপ্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এই সিচুয়েশনে নন প্রিএমপ্টিভ হয়ে যাবে, গুড কোশ্চেন, এই সিচুয়েশনে নন প্রিএমপ্টিভ হয়ে যাবে, ওকে, হয়ে গেছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এই এখানে একটা জিনিস একটু বোঝার আছে লাস্ট, সেটা হচ্ছে এই দেখো এখানে তুমি ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে ক্যালকুলেট করবে, ঠিক আছে। ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম তুমি কিভাবে ক্যালকুলেট করবে। টার্ন অ্যারাউন্ড টাইম মানে আমি কি জানি, প্রসেস কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে P1 এর ক্ষেত্রে, মানে এই ছবিটার ক্ষেত্রে বলছি, মানে নোটের ছবিটা, মানে যেটা আগের অঙ্কটা, এটা ওটা আমি মুছে দিলাম বোর্ড থেকে, নোট থেকে দেখো। P1 এর যে P1 শেষ হয়েছে, কমপ্লিশন টাইম কত, 17, ঠিক আছে। আমার 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 টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা কি, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাহলে 17, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 17 মাইনাস অ্যারাইভাল টাইম হচ্ছে P1 এর কত ছিল, 0 ছিল সম্ভবত, তাই তো, P1 এর 0 ছিল, তাহলে 17 মাইনাস 0, দ্যাট ইজ বেসিক্যালি 17 টার্ন অ্যারাউন্ড টাইম। P2 হচ্ছে সেরকম ভাবে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস, মানে তোমার টার্ন কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, এরকম ভাবে। আর ওয়েটিং টাইমটা কিভাবে হবে, P1 এর ওয়েটিং টাইমটা কিভাবে হবে, দেখো P1 এর ওয়েটিং টাইমের ফর্মুলা কি, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম কত, 17, আর বার্স্ট টাইম কত, 8। P1 এর বার্স্ট টাইম কত, 8, তাই তো, 17 মাইনাস 8, তাই তো হওয়ার কথা। P1 এর হচ্ছে তোমার, তাই তো, ঠিক বলছি তো, P1 এর হচ্ছে 17, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 17, আর P1 এর বার্স্ট টাইমটা হচ্ছে তোমার, হ্যাঁ, বাস টাইমটা হচ্ছে P1 এর 8, তাহলে মানে আমার ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস হচ্ছে বাস টাইম, তাহলে 17 মাইনাস 8, সেটা হওয়ার কথা। কিন্তু এখানে আমরা দেখিয়েছি, দেখো দ্য অ্যাভারেজ ওয়েটিং টাইম ফর দিস এক্সাম্পল, দেখো 10 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 17 মাইনাস 2 প্লাস 5 মাইনাস 3, ঠিক আছে। P1 দেখো 7, এই যেখানে লেখা আছে দেখো, প্রসেস P1 is started at time 0 since it is the only process in the queue. Process P2 arrives at time 1. The remaining time for the process P1 এর যে remaining time 7 milliseconds, that is larger than the time required by process P2 4 milliseconds. So process P1 is preempted and process P2 is scheduled. তাহলে এবার এভাবে the average waiting time for this example এখানে লেখা আছে দেখো 10 minus 1, 10 মানে হচ্ছে প্রসেস P1,
প্রসেস P1 10, সেখান থেকে যেহেতু প্রথমেই 1 ইউনিট অফ টাইম এক্সিকিউট করে গেছিল, তার মানে 9। তুমি যদি টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম করো, তাহলেও ব্যাপারটা একই হবে। 17 মাইনাস ওই 8, 17 মাইনাস 8 মানে হচ্ছে 9, তাই তো? হ্যাঁ, 17 মাইনাস 8 হচ্ছে 9, তাহলে একই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি এরম ভাবে হিসাব করতে পারো। এখানে যেটা হিসাব করেছে সেটা দেখো, এই ওয়েটিং টাইমটা P1 10, এখানে 10 থেকে শুরু হয়েছে, তার মধ্যে 1 যেহেতু এখানে এক্সিকিউট করে গেছিল, ওই জন্য 10 মাইনাস 1 করেছে, ঠিক আছে, ওই জন্য করেছে। তো সেরকম ভাবে P2 P3 এগুলো সিম্পল, P2 P3 নিয়ে কোনো অসুবিধা নেই। P1 এর ক্ষেত্রে ওই জন্য করেছে। তুমি আইদার তুমি এরকম ভাবে ন্যাকচার থেকে করতে পারো, মানে অনেকগুলো তোমার রিচেক করার প্রসেস আছে। আদারওয়াইজ তুমি পাতি ফর্মুলায় ফেলে দেবে 17 মাইনাস 8, 17 মাইনাস 8 সেটা হচ্ছে তোমার ওয়েটিং টাইম, মানে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। তো এইটা হলো হচ্ছে শর্টেস্ট রিমেনিং টাইম নেক্সট এর এক্সাম্পল। ভালো করে দেখবে, আমি আজকে ভালো করে দেখবে, অনেক কিছু করালাম, ছোট ছোট করে অনেক কিছু করালাম, পুরো জিনিসটা ভালো করে দেখবে। I will share all these notes and videos with you in the Google Classroom as well as in your groups. Go through this very minutely. If you have any doubt anywhere, if you have any doubt, any doubt, if you face any doubt, please ask me, clarify your doubts. এই টাউ এন এর ফর্মুলাটা ভালো করে দেখবে। আলফা ইকুয়ালস টু কেন হাফ ধরলাম সেটা ভালো করে বুঝবে। বলেছি আমরা যে টু গিভ ইকুয়াল স্ট্রেস অন রিসেন্ট পাস্ট অ্যান্ড past history. Okay, so hopefully you have got all these thing. Go through this thing. আমরা নেক্সট আবার হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে কবে যেন, শুক্রবার দিন 8টা থেকে। তো শুক্রবার দিন তোমাদের যা ডাউট হবে তাই নিয়ে আমরা আবার আলোচনা করব। সো hopefully you have got today's thing. চলো ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করলাম আমি, কোনো ডাউট নেই তো? ক্লাস শেষ করছি।